আজকে তোমাদের নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো টেনিস কোর্টের শপথ। তোমাদেরকে এই টেনিস কোর্টের শপথটা বুঝতে গেলে কিছুটা সামাজিক সেই সময় কাঠামো কেমন ছিল সে সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে। এসব আমরা সে সম্পর্কে আলোচনা করি। ধরো, ফ্রান্সের যে জনগণ ছিল সেই জনগণ সেই সময় তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম আমরা জানবো কি যে প্রথম শ্রেণী ছিল কি যাজক সম্প্রদায়, দ্বিতীয় শ্রেণী ছিল কি অভিজাত সম্প্রদায়, আর তৃতীয় শ্রেণী ছিল কি সাধারণ মানুষ। এবার যদি ফ্রান্সের মোট জনগণকে 100% ধরা হয়, তাহলে ফ্রান্সের মোট জনগণের প্রায় 1% কম ছিল কি যাজক সম্প্রদায় হয়েছে, এবং 2% ছিল কি অভিজাত সম্প্রদায়, এবং 97% ছিল কি সাধারণ মানুষ। দেখো, তাহলে সবচেয়ে কম আছে কি যাজক সম্প্রদায়। এই যাজক সম্প্রদায় সবচেয়ে কম হয়েও যে ফ্রান্সের যে মোট সম্পত্তি ছিল তার 1/3 কি করতো, তারা ভোগ করত। এর জন্য তাদেরকে কোনো কর দিতে হতো না। এবার দেখো, ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিজাত, এরা ছিল কি 2%। অথচ দেখো, ফ্রান্সের যে মোট সম্পত্তি ছিল তার 1/5 কি করতো, তারা ভোগ করতো, তারা কিন্তু কর দিত না। এবার দেখো, এই দুটো শ্রেণী, যাজক শ্রেণী আর অভিজাত শ্রেণী, এরা কি করছে, ফ্রান্সের সম্পত্তি, অধিকাংশ সম্পত্তি ভোগ করছে, অথচ তারা কোনো কর দিত না। তাহলে আমরা জানি যে একটি দেশের অর্থনীতি সবচেয়ে তখনই ভালো হয় যখন কি সমস্ত সম্প্রদায় কি করে, কর প্রদান করে। তাহলে তোমরা স্বাভাবিক ভাবা যে যাজকরা কর দিচ্ছে না, অভিজাতরা কর দিচ্ছে না, তাহলে সে দেশের অর্থনীতি কি ভালো হবে? তোমরাই বলো। অবশ্যই না। তাহলে ঠিক একই সমস্যা দেখা দিয়েছিল যখন রাজা সরস লুই কি করে, সিংহাসনে বসেন। কে বললাম? রাজা সরস লুই। তিনি কি দেখলেন, তার সময় যে অর্থনৈতিক ঘাটতি হয়, তার ফলে সরস লুই যে অর্থনৈতিক ঘাটতি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কি করেন, মন্ত্রী নিয়োগ করেন। তুর্গো, নেকার, ক্যালন, বিরিয়া, এই পরপর মন্ত্রীগুলি তাদেরকে একইভাবে পরামর্শ দিয়ে দেখেন যে যাজকরা, অভিজাতরা অধিকাংশ সম্পত্তি ভোগ করছে, তারা কোনো কর দিচ্ছে না। তাহলে তাদেরকে যদি কর চাপান, তাদের উপর যদি কর চাপান, তাহলে কি হবে, আপনি অর্থনৈতিক সংকট থেকে মুক্ত হতে পারবেন। কি করলেন? সরাসরি ঠিক একই কাজ করলেন। সরাসরি কি করলেন, এই মন্ত্রীদের পরামর্শ কি করলেন, এই অভিজাতদের উপর কর ধার্য করলেন। কিন্তু অভিজাতরা কি বললেন? অভিজাতরা বলল যে আমাদের উপর আপনি কর ধার্য করতে পারবেন না। তখন রাজা স্বাভাবিক প্রশ্ন জিজ্ঞেস করলো, কেন কর ধার্য করতে পারবো না বলো? তখন অভিজাতরা দাবি তুললো যে আমাদের উপর কর ধার্য করতে পারবে কে? একমাত্র স্টেট জেনারেল অধিবেশন হয়েছে। তাহলে প্রথম ফ্রান্সের সর্বশেষ স্টেট জেনারেল অধিবেশন কবে ছিল? যে 1614 খ্রিস্টাব্দে। এরপর 175 বছর কোনো স্টেট জেনারেল অধিবেশন বসেনি। এই 175 বছর পর 1789 খ্রিস্টাব্দে রাজা কি করেন, স্টেট জেনারেল অধিবেশন দেখেন। এই তখন কি করে, এই অধিবেশনে যাজক সম্প্রদায় আছে, অভিজাত সম্প্রদায় আছে, সাধারণ মানুষ আছে। এবার দেখো, এবার রাজা কি করলেন, প্রস্তাব তুললেন যে কর ধার্য করা যাবে কি যাবে না। তাহলে আমি তোমাদেরকে আগেই বলেছি যে এরা কি সুযোগ সুবিধা ভোগ করতো। তাহলে আমি ধরো যদি যাজক হই, তাহলে আমি যদি সুযোগ সুবিধা ভোগ করি, তাহলে কি আমি সেই সুযোগ ছাড়বো? তখন রাজা যাজকরা বললো যে কর ধার্য করা যাবে না। তাহলে কি করলো, একটা ভোট দিল। তারপর প্রস্তাব হলো কাদের কাছে? অভিজাতদের কাছে, এই অভিজাত সম্প্রদায়ের কাছে। অভিজাতরাও বললো যে কর ধার্য করা যাবে না। এবার আসলো কাদের কাছে? সাধারণ মানুষের কাছে। তারা বললো কর ধার্য করা যাবে। এবার তোমরা বলো যে কর ধার্য করা যাবে না, কত ভোট হলো? এক কত হলো? 2 হলো। আর কর ধার্য করা কত যাবে? 1 হলো। তা জিতবে কারা? কর ধার্য করা যাবে না। তখনই কিন্তু এই যে সাধারণ মানুষ, দেখো, এক ছিল 1% বলেছি, এক ছিল 2% বলেছি, এক ছিল কত? 97% ছিল আমরা বলেছি। তাহলে স্বাভাবিকভাবে দেখো এরা 3% হয়ে জিতে যাচ্ছে।
আর 97 শতাংশ পাচ্ছে না, সুযোগ সুবিধা পাচ্ছে না। তখন সাধারণ মানুষ দাবি করলো যে আমরা সম্প্রদায় পিছু ভোট চাই না, আমরা মাথা পিছু ভোট চাই। হয়েছে? তখন রাজা কি করলেন, বাধ্য হয়ে অধিবেশনটাই বন্ধ করে দিলেন। তাহলে অধিবেশনটা কয় বন্ধ করলেন? 1789 খ্রিস্টাব্দে 17ই জুন রাজা অধিবেশনটা বন্ধ করলেন। এর 17 জুনের 3 দিন পর, তাহলে কত দিন হয়েছে বলো? 20 জুন। 20 জুন কি করেন, এই সাধারণ মানুষ কিন্তু আবার অধিবেশনে আসে, স্টেটের অধিবেশনে আসেন। এসে দেখেন যে অধিবেশনে কি দেওয়া, তালা দেওয়া। তখন কি করলেন, তারা এই যে অধিবেশন আছে, এই অধিবেশন ঠিক পাশেই কিছু একটা টেনিস কোর্টের মাঠ ছিল। হয়েছে? এই টেনিস কোর্টের মাঠে কি করলেন, এই সাধারণ মানুষ অংশগ্রহণ করলেন। হয়েছে? এবার দেখো কিছু কিছু সুবুদ্ধি মানুষ থাকে, সেরকম কি অভিজাতদের যাদবদের মধ্যে সুবুদ্ধি মানুষ ছিল, অভিজাতদের মধ্যে সুবুদ্ধি মানুষ ছিল। এরা কি করে, এদের সঙ্গে কিছু কিছু ব্যক্তি, অভিজাত থেকে কিছু ব্যক্তি কি করেন, এই টেনিস কোর্টের মাঠে এসে অংশগ্রহণ করেন। তারা শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য সংবাদ রচনা হচ্ছে, ততদিন তারা কি করবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এটাকে বলা হয় টেনিস কোর্টের শপথ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো টেনিস কোর্ট শপথটা কি। তাহলে টেনিস কোর্টের শপথটা এবার তোমার যদি পরীক্ষায় পড়ে টেনিস কোর্টের শপথ কি, তাহলে তোমরা বলবে যে 1789 খ্রিস্টাব্দে 17ই জুন রাজা সরসলুই যে অধিবেশন ডাকে, সেই অধিবেশনে তৃতীয় সম্প্রদায় দাবি তোলে যে সম্প্রদায় কিছু ভোট নেওয়া হবে না, কি পিছু ভোট নিতে হবে, মাথা পিছু ভোট নিতে হবে। তখন রাজা কি করলেন, রাজা অধিবেশন বন্ধ করে দেন। এর ঠিক 3 দিন পর, কয়দিন পর বললাম, 3 দিন পর কি করেন, 1789 খ্রিস্টাব্দে 20 জুন যে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা অধিবেশনে এসে দেখেন অধিবেশনে কি দেওয়া, তালা দেওয়া। তখন তারা কোথায় যান, পার্শ্ববর্তী টেনিস কোর্টের মাঠে। সেখানে গিয়ে তারা শপথ গ্রহণ করে যে যতদিন না ফ্রান্সের জন্য সংবাদ রচনা হচ্ছে, ততদিন তারা কি করবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এটাকে বলা হয় কি, টেনিস কোর্টের শপথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।